নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। মানে আমাদের মানে কি বলবো, আমাদের খুব খারাপ সময় যে আমরা বা আমাদের ভীষণ দুঃখজনক আর লজ্জাজনক একটা জায়গা যেখানে এরকম একটা বিজেপি দল আমাদের দেশ চালায়। এর থেকে আমাদের সত্যি মানে আমাদের কাছে লজ্জার কিছু নেই। বলছি ম্যাডাম, আপনি কি অন্ধ? মানে কিছু দেখতে পাচ্ছেন না? রাজ্যে বিজেপি আসার পরে রাজ্যে কতটা শান্তি সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাই বললাম 2021 সালে কি হয়েছিল সেটা আমরা সকলে দেখেছি। এবারে 2026 সালে যদি বাই চান্স টিএমসি জিতে যেত তাহলে কি যে হতো সেটা ভাবনার বাইরে। সঠিক বলেছেন। পাস করে যাবে, জানি পাস করে যাবে, সেটা মেয়েদের পাশে আছে, দিদি তো বলেই যে পাস ফেল বলে কিছু নেই, মেয়েদের পাশে আছে 100 বার। আমাদের মেয়েরা ফার্স্ট ডিভিশন নেবে, পাস করে যাবে, এটা সবাই মিলে আমাদের কাছে দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করে। कौन है ये लोग? कहां से आते हैं? বলছি দিদিরা, দিদি আর নেই, দিদি তো চলে গেছে। তাই বলছি দিদি, আপনার মেয়েদেরকে ভালো করে পড়ান, না তো একই ক্লাসে 4-5 বছর থেকে যাবে। नहीं। শ্রমিক ভট্টাচার্যের এই কথাগুলো শোনো, উনি একদম সঠিক কথা বলছেন। আমরা আসলে আমরা যারা বাঙালি বলে নিজেদের গর্ববোধ করি, আমরা 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি, আর 25শে বৈশাখ আমরা একটু সংস্কৃতি খেলা করি। কবি, তুমি শুধু আজ 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। এতদিন যে বাঙালির কথা বললেন, সুবোধদা বলে গেলেন 25 কোটি বাঙালির কথা। আমরা কোন বাঙালিদের খোঁজ করছি? 25 কোটি বাঙালিদের মধ্যেই একটা ভোট হয়েছিল বিবিসির তত্ত্বাবধানে। প্রকাশ করেছে তারা ভোটের ফলাফল। রবীন্দ্রনাথ দ্বিতীয় স্থান পেয়েছেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমান প্রথম স্থান পেয়েছেন, 17 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন স্বামী বিবেকানন্দ। আমি এর বেশি কি বলতে পারছি না। আমি ঠিক কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। একজন কবি সুজিত দাস তিনি সাম্প্রতিক লিখেছেন, জামা কাপড়ের নিচে প্রত্যেক কবি একটা রোগা বাঘ, কাঁধে ঝোলা, বোতলে সিদ্ধ জল। সুজিত দাস কেন এটা লিখলেন, তার কি আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আসলে আমরা যখন বাঙালি বলে এপার বাংলা আর ওপার বাংলা গুলিয়ে ফেলি, তখন আমরা ভুলে যাই যে 20শে জুন 1947 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা, বাংলার বিধানসভাটা ভেঙে গিয়ে হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এবং অহিন্দুদের জন্য যারা তখন সংখ্যালঘু ছিলেন তাদের জন্য অন্য আরেকটা বাংলা তৈরি হয়ে যায়। আমরা বিভিন্ন সময় কবিতা লিখছি, গান লিখছি যে তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। ये बड़ी अच्छी बात कही आप। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবে। হ্যাঁ কাকু, আপনি ঠিক বলেছেন, মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হবে, কিন্তু কবে সেটা শুভেন্দু অধিকারী বলে দেবে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন এবং অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন রাজ্যে, কি বলবেন? দেখাচ্ছি কবে প্রধানমন্ত্রী হবে। এই যে স্যান্ডো গেঞ্জি না, এখানে যেদিন বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী। আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমার মনে হয় এনার রক্তে দোষ আছে। হিন্দু হয়ে আল্লাহু আকবার বলছে, তার মানে এনার রক্তে পাক্কা দোষ আছে। नहीं। বীরভূমের বাঘ সে তো এখন ইঁদুর হয়ে গেছে, গর্ত থেকে বার হচ্ছে না। ভোটের আগে কি যেন বলেছিল,
অনুব্রত মণ্ডল। 4 মেয়ের পর দাদা কই? দেখেছে কেউ দাদাকে? এতদিন অনুব্রত মণ্ডল মানেই ছিল বীরভূমে বিরাট ব্যাপার। তার কথায় নাকি বাঘে গরুতে এক ঘাটের জল খেত। এমনই তার প্রতাপ। তৃণমূলের জমানায় অনুব্রত মণ্ডল মানেই পুলিশকে বোমা মারার নিদান আর চড়াম চড়াম ঢাকের শব্দ। কি ভয়ঙ্কর সব খেলা! এত তাড়াতাড়ি সব ভোলা যায়? আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, আমরা এবারে 16 সালে জেতার পর আমরা চড়াম চড়াম করে ঢাক বাজাবো। ভয়ঙ্কর খেলা হবে, খেলা খেলা হবে, ভয়ঙ্কর খেলা। তো এই মাঠেতেই খেলা হবে, খেলা খেলা ভয়ঙ্কর খেলা। অনুব্রত মণ্ডল কি যেন চ্যালেঞ্জ দিয়েছিল? তারা বলছে 200 সিট পাবে, 200 সিট পেলে একদিক কামিয়ে বুটে ঘুরে দেবো। কি বেরোচ্ছেন না? উনি তো বলেছিলেন যে কত ভোটে জিতবেন, তো ওনাকে একবার জিজ্ঞেস করুন যে কত ভোটে হেরেছেন। এই লজ্জায় উনি বেরোচ্ছেন না। যদি 200 পার করে ফেলে তাহলে আমি একদিন মেলা করে ঘুরবো বাজে, সেটাও ওনার একটা কালচার বা থ্রেট। এর আগে উনি চলছিলাম ঢাক বাজানো, মুকুল ডাঙ্গা, গুল বাতাসা, এই ধরনের কথাবার্তা বলতে। তো কথা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার পরেই কিন্তু তার নিজের লজ্জা লেগেছে, সেই জন্য তিনি আর বাড়ি থেকে বেরোচ্ছেন না। এবার যেসব কর্ম লোকের কাছে করে রেখেছেন, বাজারে হাটে যেসব কীর্তি ছড়িয়ে বেরিয়েছেন, সেই জন্য লোক না তো রাস্তায় দেখলে ওনাকে ধরতে পারে, কিছু বলতে পারে, আর লজ্জা সরম উনি ঘরে ঢুকে। বুঝতে পেরেছি ইনি কেন গর্ত থেকে বার হচ্ছে না। যদি গর্ত থেকে বার হতো তাহলে ওনার তো একদিক কামিয়েই দিত। তৃণমূলের মানুষ ভূঁইয়া কি বলেছিলেন? বাঁচিয়ে দে, কি হবে? করতে পারবেন? রাস্তায় পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে। অতএব সাধু সাবধান। সাধু সাবধান, ডিজে বাজাবে। কি ভাষার উদ্ধত্ত! আহা! একদিন যিনি দোকান বন্ধ করতে চেয়েছিলেন, আজ তার কি অবস্থা? নিজের ঘরের তালা বন্ধ। এর আগে থেকে নেই রেজাল্টের পর হ্যাঁ হ্যাঁ বাড়ি আসেন না না একদিনও আসেন। সবঙ্গে মানুষ ভূঁইয়ার বাড়ি। একসময় অনুগামীদের ভিড় থাকতো, এখন কি ফাঁকা দেখুন। যেমন বাড়ি ঠিক তেমন আছে। চারপাশে মানুষবাবু ভোটের আগে যেমন ডিজে বাজার কথা বলেছিলেন, তেমন কোনো আওয়াজ নেই। আর বাড়িতে মানুষ ভূঁইয়াও নেই। রেজাল্টের চৌঠা মে রেজাল্ট 5-6 তারিখ থেকে বাড়ি। মানুষ মিয়া মানে প্রাক্তন মন্ত্রী মানুষ মিয়ার বাড়ির কাছেই বাড়ি, একদম পাশাপাশি। আচ্ছা, 4 তারিখের ফল ঘোষণার পর থেকে কি ওনাকে আপনার এলাকায় দেখতে পাচ্ছেন? না, উনি এখন বাড়িতে নেই, আর কোথায় আছেন আমরাও জানি না। ফলতার পুষ্পানা পুষ্পারাজ এমন ভাবে মানুষের উপর অত্যাচার করেছে, এক ঝলক দেখে নাও। আমরা ঘরে টিভি দেখছি, আর এসেই বলতে যে বলে কোথায় ছেলের নাম ধরে, সে কোথায় বলে গালাগালি। সে গালাগালি মানে আমি সে ধরে আছি। জাহাঙ্গীরের লোক? হ্যাঁ, সব জাহাঙ্গীর। অতনু পাল ও এসছে আমাকে, আমার বৌমা তাদের মেরে রাখেনি জানো, এইরকম করেছে। ঘর তো হ্যাঁ হাত ধর, আমি এরকম করে আটকাচ্ছি তো গালাগালি তো দিচ্ছে। আমি বলি আমাদের ছেলেদের ওরম নয়, আমাদের পাড়া বেলসিংয়ের সবাই জানে ছেলেরা কিরকম, তাদের মারবে বলে, মেরে ফেল দেবো, ফেলুকে মেরে ফেল দেবো। আমার বড় ছেলে, একদম বড় ছেলে বলো আর ছোট ছেলে বলো, তারা এক গোবেচারী। আমাদের গাড়ি থাকে, টোটো গাড়ি রাস্তার সামনে, আমরা দেখেছি ওরা গাড়ি ভাঙচুর করে করে আসছে। সেই ভয়েতে আমরা কি করছি, গাড়িটাকে রক্ষা করার জন্য দেওর আর আমার স্বামী দুজনে দাঁড়িয়েছিল। ওরা যখন হুঙ্কা দিয়ে আসছে, বলছে যে ওরাও গেছে ওদের মারো। তখন আমার স্বামী নিজে এই সামনে গিয়ে বলছে আমি তো যাইনি, দাঁড়িয়েছিলাম। যেমন আপনারা এসেছেন, আপনাদের দেখতে যেমন ওরা প্রতিবেশী দাঁড়িয়ে আছে, সেরকম আমার স্বামীও সেখানে দাঁড়িয়েছিল। সেখানে ওরা কোনো বারণ না শুনে স্বামীকে মারছে দেখে আমার দেওর পিছনে ছিল, দেওরে এসেছে। সেখানে আমি কি করছি, আমার দেওরকে মারছে, আমি অতটা দেখতে পাইনি, কিন্তু আমার স্বামীকে মারছে বলে আমি সামনে এসে আমার স্বামীকে বাঁচাচ্ছি। লাঠি কি মানে বাঁশ সবকিছু দিয়ে মারছে, উপরন্ত আমাকে পর্যন্ত বলছে কি আপনি সামনে থেকে সরবেন তো ভালো, নাহলে মানে
করেছে, বলছে নাহলে আপনাকেও পর্যন্ত গুলি করে মানে মারবো, এইরকম হ্যাঁ এরকম হুমকি দিচ্ছে। দীপায়নের ভাই ছিল, আরো মানে সব সাগরেদ। কোনো মিটিং এ যেতে হতো, যে যাব না বা কোনো অসুবিধা থাকলে ওরা শুনতো না, যখনই আবার যেতেই হবে। এমনকি এদিনকে যে লোক যে এলো, আমার গাড়িটাও ভেঙে গেছে, আমরা কোনো কোথাও কিছু জানি না, এসে গাড়ি আমাদের গাড়ি বাইক ছিল ভেঙে দিয়ে গেছে। এগুলো বলতে কি কোনো পেশা নয়, আমাদের তো ভোট দিতে দিত না, ধমকাতো। এবার হচ্ছে বাড়ির মেয়েদের ডাকতো, ইচ্ছা করে তোমাদের শাসন করো, নাহলে ওরা দোকানে গেলে ফিরতে পারবে না, দোকান থেকে এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, এইভাবে অত্যাচার। যখন ইচ্ছা ওদের ওখানে কিছু আমাদের পাড়ার নেতৃত্ব ছিল, যখন ইচ্ছা ওরা যখনই ডাকবে যেতে হবে, মেয়েদের ছেলেদের সবাইকে। ওই গিয়ে ছেলেরা কিছু কিছু ওদের যদি সন্দেহ মনে হয় যে এরা ভোট দেবে না, তাদের ধরে গিয়ে মারতো। আর মিছিল হলে তো প্রত্যেকটা মানে মিছিলে যাক না যাক জোর করে সবাইকে যেতে হবে। যে আমাদের অভিযোগ মানে উনি অত্যাচার করতো, যে শুধু ব্যাটা ছেলেরা গেলে মিটিং এ হবে না, বাড়িতে যে একজন মানে আমাদের স্বামীরা গেলে চলবে না, বউদেরও সমেত যেতে হবে মিটিং এ। আমরা বলতাম যে যাবো না, ওটা শুনবে না, ওরা জোর করে ওদেরকে নিয়ে যেতে হবে। আর আমরা আজ 15 বছর ধরে আমরা কোনোদিন ভোট দিই নিজের ইচ্ছাতে, এবার এই প্রথমবার আমরা নিজের ইচ্ছাতে ভোট দিলাম। যখন বলতো যে দোকানপাট বন্ধ করে দিয়ে আজ আমাদের মিটিং এ যেতে হবে, তো যে সেখানে যেতেই হতো, না হলে বাড়িতে এসে বলতো যে এরকম ভাবে না গেলে তোমাদের বাইরের উপর খুব অত্যাচার হবে, ঘর দর জ্বালিয়ে দেওয়া হবে, এইরকম সব বলা কাকু। তো আমরা ভয় পেয়ে যখন ডাকতাম আমরা তখন চলে যেতাম। এখন এই বছর ভোটে এই ভোটে যখন তখন দিন মানে যখন মিটিং হবে তখন যেতেই হবে, বাড়ির যে কোনো একজন গেলেই হবে না, না ছেলে চাই মেয়েদেরকে চাই, যারা যে কজন ভোটার আছে সে ঘরের ভোটার যেতেই হবে। জাহাঙ্গীর বাহিনী হলে সব সময় পাড়ায় আসতো, এসে অত্যাচার করতো, মা বোনদের উল্টোপাল্টা কথা বলতো যে তুলে নিয়ে যাবো। এছাড়া আমাদের কোনো স্বাধীনতা ছিল না যে আমরা নিজের স্বেচ্ছায় ভোট দো, সে ভোট দিত। ওরা লুকিং ক্যামেরা লাগিয়ে রাখতো, হিডেন ক্যামেরা, কোথায় ভোট মারছি সেটা দেখতে পেতো ওরা। এসে আমাদের দরজা নাড়া ছিল, ভাঙচুর করতে এসেছিল এবং কি আমাকে বাজে বাজে ভাষা বলেছে এবং বলেছে এই বাইরে থেকে বেরিয়ে আয়, তোর বউকে আমরা নিয়ে যাবো তুলে, এরকম করে বাজে বাজে আরো অনেক নোংরা ভাষা বলেছিল। বলার পরে খুন করে দেবো, ওরা পিস্তল এনেছিল এবং কি সোর এনেছিল, লাঠি সোটাও এনেছিল, জাহাঙ্গীর বাহিনীর লোকে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।